দুপুরের বাংলাদেশে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার অপেক্ষায় জাতি, বিএফইউজের কাউন্সিলে মির্জা ফখরুল, সংবাদকর্মীদের লেজুর বৃত্তি না করার আহ্বান। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। ঢাকার 17 আসনের গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। সমাজ বিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজির শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা। অধ্যক্ষ ফারুকের তেলেসমাতি। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি দালালের হাত ধরে সমুদ্রপথে ইউরোপ যাত্রা। হদিস নেই মাদারীপুরের 3 যুবকের। মুক্তিপণ দিয়েও মিলছে না সন্ধান। চাষের মাছের দাম সহনীয় হলেও ক্রেতা কম। ইলিশের বাজার চড়া, শীতের সবজির যোগান বাড়লেও দাম বেশি। সবজি অ্যাভেলেবেল সব জায়গায়, কাজে সেই অনুযায়ী দামটা অনেক বেশি মনে হচ্ছে। সবারই তো প্রত্যাশা আরও কমলে আমাদের জন্য ভালো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। গোটা জাতি নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে, এই মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে তিনি সংবাদকর্মীদের কোনো দলের লেজুর বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। বিএফইউজের কাউন্সিলে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনো দায়বদ্ধতা নেই, নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে মত মির্জা ফখরুলের। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, লক্ষ্য স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা। অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা, এমনটাও জানান তিনি। একই সাথে উল্লেখ করেন, মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে। সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তি দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দাঁড়াতে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত, একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও পুরোপুরি নির্মূল হয়নি। ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনও আছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে ব্যান করার ষড়যন্ত্র চলছে। পুরানো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন, জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে আছে তা কেউ ছিঁড়তে পারবেন না। আমির বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার। ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে
চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। গত বছরের 5 অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নূরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নূর আলম আর সেলিম, ওরা দুইজনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বলছেন নি আমার ছেলে পার করা না। ছেলে ফোনে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে, যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিই। স্বজনদের অভিযোগ 3 যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় 1,20 লাখ টাকা। এরপর গত 29 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারা দলে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরা করবো, এই মানুষ আমরা পাই না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা অগো এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নূরে আলম ও সেলিম হাওলাদার। তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ। আমরা একটা মামলা রুজু করছি, 2 জন আসামি গ্রেফতার আছে আর অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা সহকারী দ্রুত দালাল চক্রের সব সদস্যদের গ্রেফতারের পাশাপাশি 3 যুবকের সন্ধান চায় স্বজনরা। সাইফ আহমেদ, যমুনা। বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন, জানিয়েছেন দেশটির এক্সিম ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ইয়াং দংমিং। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করেন। সে সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফিন্যান্স অ্যান্ড সাস্টেনেবিলিটি প্রেসিডেন্ট ডক্টর মা জুন। তিনি বলেন, ঐতিহ্যবাহী পাট শিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। তারা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীনা বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশকে উৎপাদনশীল পণ্য রপ্তানির একটি হাবে রূপান্তর করা সম্ভব। তিনি ঔষধ ও স্বাস্থ্যসেবাকে চীনা বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশি উৎপাদন কারখানা স্থানান্তরে চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা হংকংয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা। আগুনে নিঃস্ব করাইল বস্তির হাজারো পরিবার। তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে দিন রাত কাটছে বস্তিবাসীর। 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, আজ তাদের শেষ সম্বল আকাশ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া ধ্বংসস্তূপ। এখনও ছাই চাপা ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন তারা। পুড়ে যাওয়া
প্রত্যেকে যে দাম চাওয়া হচ্ছে
ব্যর্থতার জালে বন্দী ছিলেন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 83 রানের দারুণ এক ইনিংস খেলে ঠিক এভাবেই ব্যর্থতার জাল থেকে বের হয়েছেন। টানা 4 টি-20 হারা বাংলাদেশ দল ব্যর্থতার জাল থেকে বের হবে কবে? আর টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। 1টা-2টা সিরিজ বা 4টা-3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তখনও টসে জিতে ফিল্ডিং করতো টাইগাররা। এবারও আয়ারল্যান্ডের অ্যাগেনস্টে প্রথম টি-20তে টসে জিতে অধিনায়ক লিটন দাস নিয়েছেন ফিল্ডিং। তাওহিদ হৃদয়কে প্রশ্ন করা হয়েছিল, কেন চট্টগ্রামের এমন ব্যাটিং স্বর্গে টসে জিতে আগে ফিল্ডিং নিল টাইগাররা? এই সিদ্ধান্তই কি শেষ পর্যন্ত হারের কারণ? আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন? আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি। তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো? আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই অনেক কিছু আপনারাই বলবেন। শুরু থেকে শেষ সব জায়গাতেই আরও উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন তাওহিদ হৃদয়।